হজ নিয়ে যেটা বললেন, গত বছর একজন এজেন্সির মালিক টাকা ব্যাংক থেকে অর্ধেক টাকা তুলে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং সচিব মহোদয় উদ্যোগ নিয়ে ওনাদেরকে হজে পাঠাবার ব্যবস্থা করেছেন। 682 জনকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনেও আমরা অত্যন্ত সচেতন থাকবো। আমরা হজের ইউনিট নিয়ে বসবো, কীভাবে সহজতর করা যায়, মানুষ যাতে এই পবিত্র ইবাদত করতে গিয়ে প্রতারিত না হন, এ ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। আর বাংলাদেশ বিমান ভাড়াটা নির্ধারণ করে বাংলাদেশ বিমান, আমরা বিমান মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এটাকে রিজনেবল প্রাইসের ভিতরে আনা যায় কি না, এটা নিয়েও আমরা সচেষ্ট থাকব। এবং এই এজেন্সিগুলোর ভিতর ভালো এজেন্সিগুলো আছে যারা হাজিদেরকে সুন্দর সেবা দিচ্ছেন। কিছু সঙ্গ আছে এজেন্সি যাদের নিয়ে কথা উঠে, আমরা অনেক এজেন্সি আমরা বন্ধ করে দিয়েছি, তাদের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। কতজনকে বাজেয়াপ্ত করছে? 50টার মতো এজেন্সি আমরা লাইসেন্স ক্যান্সেল করেছি এবং তাদের জামানত বাজেয়াপ্ত করেছি, যারা অনিয়মের সাথে যুক্ত। আগামী দিনে আমাদের পদক্ষেপ আরও স্বচ্ছ হবে এবং মানুষ যাতে সহজে হজব্রত পালন করতে পারে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এবং যারা এই অনিয়মের সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য সচেষ্ট থাকব। কোন কোন দেশে হজের টাকা কম, দেশের নাম জানতে চাই। হচ্ছে 38 দিন থেকে 42 দিন, ওটার জন্য 10,65,000। আর একটা শর্ট প্যাকেজ আছে 20 থেকে 25 দিন, এটা 11,40,000। অতএব এই কম্পারিজন আসলে আচ্ছা যাক, এটা নিয়ে আমরা আপনাদের সাথে আরও আলোচনা করব। 3টা ক্যারিয়ার যোগে আমরা হাজিদেরকে সৌদি আরবে পাঠাই। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস। এটা অ্যাপ্রুভড বাই দ্য সৌদি গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট। অন্য ক্যারিয়ারে যাওয়া যায় কি না সেটা আমরা চিন্তা ভাবনা করব, অন্য কোনো ক্যারিয়ারে দেওয়া যায় কি না। কিন্তু সৌদি গভর্নমেন্টের একটা বিধিনিষেধ আছে, এই ফ্লাইনাসও সৌদি আরবের, সৌদি এয়ারলাইন্সও সৌদি আরবের, কেবল আমাদের বাংলাদেশ। 3rd, 4th কোনো ক্যারিয়ার দেওয়া যায় কি না এটা আমরা বিবেচনা করে দেখব। আপনি দুর্নীতির একটা কি কথা বললেন যে যমুনা টিভি? ওয়াকফ, হ্যাঁ, সেই প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক নৈরাজ্য চলে, ওইখানে কোনো ধরনের সুশাসন নাই এবং আইনের সংশোধনের প্রয়োজন আছে এবং এক ধরনের দখলদারিত্ব চলে। আচ্ছা, সেখানে আপনারা সুন্দর প্রশ্ন করেছেন। ওয়াকফ আমাদের একটা আছে, তো আমরা দেখব ওখানে যে নৈরাজ্য, আপনি যে বললেন নৈরাজ্য চলছে, দুর্নীতি চলছে, অব্যবস্থাপনা চলছে, আমরা অবশ্যই দেখব। এবং দখলদারিত্ব থাকলে তাহলে আমরা এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দখলমুক্ত করার আমরা পদক্ষেপ নেব। আমরা একটা সুশাসন নিশ্চিত করতে চাই, একটা দুর্নীতিমুক্ত সমাজ আমরা উপহার দিতে চাই, এটাও আমরা দেখব। আপনি যে প্রশ্নটা তুললেন সেটা আমরা দেখব। ধন্যবাদ। সংখ্যালঘু সংখ্যাগুরু এই টার্মসগুলো সংবিধানে নেই। বিদেশি পত্রিকা এজেন্সিগুলোতে মাইনরিটিস বলার কারণে, বাংলাদেশের মাইনরিটিসরা আক্রান্ত একথা বলার কারণে আমরা এই পরিভাষাটা ব্যবহার করছি। বাংলাদেশের সবাই নাগরিক, বিভিন্ন নানা ধর্মের, ওনারা অমুসলিম নাগরিক, আমরা মুসলমান নাগরিক। একটু পরিচয়টা নিশ্চিত করার জন্য সংখ্যালঘু শব্দটা সংবিধানে নাই, কথা সত্য। তো অমুসলিম, হিন্দু, সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, এভাবেই আমরা ক্লাসিফাই করে থাকি। আমরা ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা বৈঠক করেছি। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের তাদের অধিকার,
তাদের সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমাদের কাছে কিছু অভিযোগ আসছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। এবং আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। এবং আমরা আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটু বৈঠকের ব্যবস্থা করেছি। ওখানে আমরা আরও বিস্তারিত কথা শুনব এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব। এবং মাঝখানে পুলিশের অনুপস্থিতির কারণে এই আক্রমণটা একটু বেশি হয়েছে। এখন পুলিশ যেহেতু যোগদান করেছে, আমরা ইনশাল্লাহ আশাবাদী আর এরকম দুর্ঘটনা আর ঘটবে না। আপনারা জানেন যে এই মাসের শুরু থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে, তখন একটা পরিস্থিতির উদ্ভব ঘটে এবং এই সুযোগে কিছু দুর্বৃত্ত এ সমস্ত কর্মকাণ্ড করে অমুসলমানদের, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চায়। তারা ব্যর্থ হয়েছে। আমরা এটা আশ্বস্ত করতে চাই, এ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে আমরা রোজা পূজা একসাথে করে আসছি এবং এখানে সাম্প্রদায়িক হানাহানি নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সতর্ক যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। ইসলামে ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠি ইস্যু করেছি বাংলাদেশের বিভিন্ন মসজিদে এবং ওখানে আমরা বলেছি আপনারা ইমাম সাহেবরা খুতবায় মুসলমানদের অধিকার, তাদের উপাসনালয় সংরক্ষণ, 5 ওয়াক্ত নামাজেও আমরা এগুলো বলার জন্য ইমামদেরকে আমরা নির্দেশ দিয়েছি এবং জান মাল উপাসনালয় তাদের ইজ্জত যাতে অক্ষুণ্ণ থাকে এ ব্যাপারে মানে মোটিভেশনাল বক্তৃতা করার জন্য, ওয়াজ করার জন্য আমরা ইমাম সাহেবদেরকে বলেছি এবং এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এবং আন্দোলন শুরু হওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন মাদ্রাসার ছাত্ররা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা উপাসনালয় পাহারা দিয়েছে। আমি কক্সবাজার আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে রাত জেগে তারা উপাসনালয় পাহারা দিচ্ছে।